আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের সবচেয়ে ব্যতিক্রমধর্মী ও বিতর্কিত টপিকস হচ্ছে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। এই অংশ সম্পর্কে কম বেশি সবারই অনেক কিছু জানার আছে, স্পেশালি যারা আমরা কমার্সের স্টুডেন্ট। তো দুঃখজনক হলে সত্য, এই টপিক্সটা আমাদের বইগুলোতে ডিটেলসে আলোচনা করা নেই। এবং আরেকটা দুঃখজনক আরও একটা বিষয়, আমরা মূলত আমাদের লেকচারগুলো থেকে এই টপিক্সটাকে আমরা স্কিপ করে ফেলি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই টপিক্সের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব, যেটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। স্বাভাবিকভাবে তোমাদের একটু নড়েচড়েই বসতে হবে। এই অংশটা আগামী যে বছরগুলো আসতেছে, স্পেশালি 24, 25, 26 বা পরবর্তী ব্যাচগুলো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এর কারণ হিসাবে আমি তোমাদের বলি যে তোমরা যদি 2022 এবং 23 সালের কোশ্চেন প্যাটার্নটা একটু লক্ষ্য করো, তাহলে অবভিয়াসলি এইটা স্পষ্ট বুঝতে পারবা যে এই কোশ্চেন প্যাটার্নগুলোতে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের একটা লেভেল জাস্টিফাই করতে চাইছে। সেই লেভেলটা হচ্ছে একজন শিক্ষার্থী কিছু জানে কিনা এবং সেই শিক্ষার্থী কিছু শিখে এক্সাম হলে এসেছে কিনা। অর্থাৎ অধিকাংশ কোশ্চেনগুলোতে যেটা দেখা গেছে যে তারা নতুনত্ব কিছু নিয়ে আসার চেষ্টা করছে, যদিও বিগত সালের কোশ্চেন রিপিট করছে, সেখানে তারা সেটাকে মডিফাই করছে, অথবা দেখা যাচ্ছে অধিকাংশ নতুন কোশ্চেন, স্পেশালি তোমরা অনেক ছেলেমেয়েরা কমন পাওয়ার আশায় বই কিনেছিলাম এবং কমন পাওয়ার আশায় বই কিনে ফাইনালি এসে ধরা খেয়েছে। এই কারণেই, কারণ হুবহুব বই থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এবছর কমন না, একদম যে হুবহুব এমন কিন্তু না। তো বিষয়টা কেমন মডিফাই করা হয়েছে, 1। 2 নম্বর হলো এমন কিছু কোশ্চেন করছে যেগুলো কোনো গাইড বই নেই। তো অমন একটা টপিকস হলো হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা এবং এর যে মানে কি বলবো, যে বেসিক যে সীমাবদ্ধতা সেগুলা। তো স্বাভাবিকভাবে এই জিনিসগুলো জানা এবং বোঝার আছে। তোমরা কে কে এইটার উপর ক্লাস চাও বিস্তারিত, ইনশাল্লাহ কমেন্টস করে জানাবা। আমরা ইনশাল্লাহ বিস্তারিত ক্লাস নেব। আর অপরদিকে আমাদের পেইড ব্যাচের জন্য যেহেতু এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, তো স্বাভাবিকভাবে আমাদের পেইড ব্যাচের ছেলে মেয়েদের উদ্দেশ্যে এতটুকু বলি যে এইটা নিয়ে বিস্তারিত অনেকগুলো বিষয় কথা বলার আছে, বা স্পেশালি নর্মাল যে সকল ছেলে মেয়ে আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে এটা নিয়ে বিস্তারিত অনেক কিছু বলার আছে, অনেক ভিন্ন ধর্মী কথা তোমাদের শুনতে হবে। তো স্বাভাবিকভাবে মানসিকভাবে অনেকটা প্রস্তুতির বিষয় আছে। তো নর্মালি আমি মেইন আলোচনায় আসি এবং এইটা নিয়ে একটু দিক নির্দেশনা দেই। তো অতীতের রেকর্ড বলে এই টপিক থেকে মাত্র 2টা কোশ্চেন করা হয়েছে, একটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অপরদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোশ্চেন করেছিল বিগত বছরগুলোতে 2টা কোশ্চেন। এই 2টা কোশ্চেন স্বাভাবিকভাবে ইম্পর্টেন্ট তোমাদের জন্য, একদম হুবহু রিপিট হতে পারে, অথবা এই 2টা কোশ্চেনের আদলেই কিনা কোশ্চেন তৈরি করা হবে। এই যে এখানে ওই 2টা কোশ্চেনের আলোকে কিন্তু 2টা কোশ্চেন আমি তৈরি করে দিয়েছি। তো মূল যেটি বিষয়, কোশ্চেন যেভাবেই করুক না কেন, তোমরা যদি বেসিক কনসেপ্টটা জানো, আর কিন্তু তোমাদের ডিটেলস কোনো কিছু জানতেও হবে না, বা কোনো মায়ের প্যাচ বোঝার জন্য আহামরি এক্সট্রা পরিশ্রমও করতে হবে না। ওকে, এবার তাহলে আমরা এই টপিকস নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা। তাহলে তুমি আগে সীমাবদ্ধতা কি এইটা জানো? আমি নর্মালভাবে কথা বলি, তোমরা একটু মনোযোগ দাও। সীমাবদ্ধতা মানে তুমি কিছু পারো না, তুমি কিছু জানো না, তুমি কিছু করতে পারবা না, এটাই হলো লিমিটেশন। তুমি ঘরের বাইরে যেতে পারবা না, তুমি এটা খাইতে পারবা না, তোমার এটার কাছে রাখা যাবে না, ওটাই হলো কি সীমাবদ্ধতা। অনুরূপভাবে হিসাব বিজ্ঞানের সীমাবদ্ধতা বলতে হিসাব বিজ্ঞান কিছু পারে না, হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত কিছু হয় না, হিসাব বিজ্ঞান বিবেচনা করতে পারে না, হিসাব বিজ্ঞান এর বাইরে গিয়ে কাজ করতে পারে না, ওই জিনিসগুলোই মূলত হিসাব বিজ্ঞানের লিমিটেশন। তো এই অংশটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি প্রথমেই বললাম এই অংশটা আমরা স্কিপ করি। তো স্বাভাবিকভাবে নতুন করে যদি এই টপিক থেকে কোশ্চেন করে, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই টপিকটা যেহেতু স্কিপ করবা, বইগুলোতে ডিটেলস আলোচনা করা নেই, স্বাভাবিকভাবে কোশ্চেনটা তোমরা পারবা না এবং এইটাই কিনা তোমার মানসিক পেশা তৈরি করবে। তো যাই হোক, আমরা যে বেসিক যে সংজ্ঞা সেটা আমরা বুঝলাম যে হিসাব বিজ্ঞান কিছু পারে না, বিবেচনা করে না, বা হিসাব বিজ্ঞান এর গণ্ডির বাইরে গিয়ে কাজ করতে পারবে না, ওটাই হিসাব বিজ্ঞানের লিমিটেশন। যদিও আমরা জানি যে হিসাব বিজ্ঞান একটা পরিবর্তনশীল এবং ব্যবহারিক শাস্ত্র, যেটা কিনা আধুনিক বিশ্ব বা বাণিজ্য যেভাবে পরিবর্তন হচ্ছে, হিসাব বিজ্ঞানেরও কিন্তু যে মানগুলা বা নিয়ন্ত্রণকারী আমাদের যে সংস্থা আছে তারাও কিন্তু সেভাবে সব কিছু পরিবর্তন করে দিতেছে। কিন্তু তারপরেও কিছু লিমিটেশন থেকে যাচ্ছে, সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হলো অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না। এখন অর্থের সময় মূল্য কি, এটা ফিনান্সের একটা কনসেপ্ট, অনেকগুলো ডিটেলস কথা বলতে পারবো, তো স্বাভাবিকভাবে অত দূরে যাচ্ছে না। নর্মালি শুধু এতটুকু বলি যে অর্থের মূল্য যখন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের পরিবর্তন হচ্ছে, সেটাকে এই অর্থের সময় মূল্য বলা হয়। এক কথায় সোজা কথা, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের তারতম্যকে আমরা অর্থের সময় মূল্য বলবো। এখন কথা হলো, এই অর্থের সময় মূল্যকে বিবেচনা করে না মানেই হলো
অর্থের যে মূল্য বা মুদ্রার যে মান সেটা হিসাব বিজ্ঞান স্থির মনে করে, মানে পরিবর্তনশীল না, কিন্তু বাস্তবিক অর্থে মুদ্রার মান পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল মানটাকেই অর্থের সময় মূল্য বলা হয়। এখন কেমনে ভাই একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন। নর্মাল হিসাব, এইটা 2023 সাল, তুমি 2020 সালে একটা এসি কিনেছো, মানে এসি ঘর ঠান্ডা করার জন্য যে এসি অথবা যে কোনো একটা ফার্নিচার ক্রয় করছো। তো হিসাব বিজ্ঞানের চলমান ধারা ঐতিহাসিক ব্যয় নীতি অনুসারে তুমি 2023 সালে ওই এসিটা 50,000 টাকায় তোমার আর্থিক বিবরণীতে দেখাতে হবে, যেটা কিনা তুমি কিনেছিলা 2020 সালে 50,000 টাকা দিয়ে। সেই এসি এখন নতুন করে কিনতে গেলে কিন্তু দাম বাড়বে। অথবা তুমি যে 20,000 মানে 2020 সালে এসিটা কিনছিলা 2020 সালে, সেইটা কিন্তু আজকে মূল্য কমে যাবে, অর্থাৎ 2023 সালে ওইটা কিন্তু 50,000 টাকা দিয়ে আর কেউ নিবে না। তাহলে এই যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে মুদ্রার মান বাড়া বা কমা, এই যে বিষয়টা, ওটাকেই কিনা আমরা মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন বলে থাকি। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান এই জিনিসটাকে কনসিডার করে না। কেন? হিসাব বিজ্ঞান চলমান ধারা এবং ঐতিহাসিক ব্যয়নীতি অনুসারে একটা স্থায়ী সম্পদের ক্রয় মূল্য লিপিবদ্ধ করে। তাহলে এই যে সীমাবদ্ধতা, এইটাই কিনা মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যতিক্রমধর্মী তথ্য বা কথা, যেটা কিনা আমরা ডিটেলসে আলোচনা করি না, শুধু একটু ভাবার বিষয়। ঠিক একইভাবে একই বিষয়ে ভিন্ন ভিন্ন নীতি ব্যবহার করে, অর্থাৎ হিসাব বিজ্ঞান বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের আয়কর নীতি আছে, বিভিন্ন ধরনের মানে চার্জ পলিসি আছে। তো স্বাভাবিকভাবে ওই চার্জ পলিসিগুলো বিভিন্ন দেশ বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান একই বিষয়, একই জিনিস, একই সব কিছু, কিন্তু আমরা এখানে লক্ষ্য করতেছি ভিন্ন ভিন্ন বিষয় এখানে ব্যবহার করা হচ্ছে বা বিভিন্ন ভিন্ন নীতি ব্যবহার করছে। যেমন আমরা যদি এখানে একটু উল্লেখ করি বস্তুনিষ্ঠা নীতি, ম্যাটারিয়ালিটি নীতি। এই নীতি অনুসারে একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্বল্প মূল্যের সম্পদকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। স্পেশাল উদাহরণ হচ্ছে যেটা কিনা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসছিল, যেটা মনে হচ্ছে মণিহারি, কলম, কালি, পেন, তারপরে অন্যান্য যে মণিহারি জিনিসগুলো, স্টার প্লাকের পিন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলোকে তোমাকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক প্রতিষ্ঠান সাপ্লাইজকে অ্যাসেট হিসেবে লিপিবদ্ধ করে, অনেক প্রতিষ্ঠান আছে সাপ্লাইজকে ব্যয় হিসেবে লিপিবদ্ধ করে। তাহলে এই যে দেখো একটা বিষয় কিন্তু ভিন্ন নীতি, এই নীতিটাকে হিসাব বিজ্ঞান কনসিডার বা এই জিনিসটাকে হিসাব বিজ্ঞান নিয়ন্ত্রণ করতে পারে না, সেটাই হিসাব বিজ্ঞানের লিমিটেশন। এরপর আর একটা মোস্ট ইম্পর্টেন্ট মানে হিসাব বিজ্ঞানের ব্যতিক্রম মানে বিষয় আছে বা হিসাব বিজ্ঞানের লিমিটেশন আছে, সেটা হলো হিসাব বিজ্ঞান ওই তথ্য নিয়ে কাজ করে যে তথ্যটাকে কিনা সংখ্যাবাচক বা সংখ্যায় প্রকাশ করা যায়। তথ্য মূলত দু ধরনের হয়, গণনা করা যায় এবং গণনা করা যায় না, অর্থাৎ গুণবাচক তথ্য, পরিমাণবাচক তথ্য। তো স্বাভাবিকভাবে হিসাব বিজ্ঞান গুণবাচক তথ্যকে বিবেচনা করতে পারে না, যেটা কিনা হিসাব বিজ্ঞানের লিমিটেশন। তো